আজ আমরা দেখতে চলেছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি যার নাম সিটি অফ এম্বার। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্যের মতো আরো একটি সূর্য আমাদের পৃথিবীর কাছে চলে আসে, যার কারণে পৃথিবীর পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকে। তখন সব বিজ্ঞানীরা বুঝতে পারে এই পৃথিবী এখন বসবাসের উপযুক্ত নয়, তাই বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা মিলে মাটির অনেক ভিতরে একটা শহর তৈরি করে। তারা সেই শহরটার নাম দেয় এম্বার সিটি। তারা তখন সেখানে এমন একটা ব্যবস্থা করে যাতে 200 বছরের আগে পৃথিবীতে কেউ ফিরে আসতে না পারে, কারণ তারা গবেষণা করে জানতে পেরেছে যে পৃথিবী আবার 200 বছর পরে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তাই সেই বিজ্ঞানীরা একটা বক্স তৈরি করে এবং সেখানে 200 বছরের একটি টাইম সেট করে দেয়, অর্থাৎ 200 বছরের আগে চাইলেই কেউ এই বক্সটার খুলতে পারবে না। তারা সেই বক্সটার ভেতরে এম্বার সিটি থেকে পৃথিবীতে কিভাবে ফিরতে হবে তার সমস্ত ইনফরমেশন সেটার মধ্যে রেখে দেয়, যাতে এম্বার সিটির মানুষগুলো 200 বছর পর এই ইনফরমেশনটি কাজে লাগিয়ে পৃথিবীতে চলে যেতে পারে। বিজ্ঞানীরা প্রথম সেই শহরের মেয়রের কাছে বক্সটি তুলে দেয়। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে বক্সটি নতুন মেয়রদের কাছে পাস অন হতে থাকে, কিন্তু এক সময় 7 নং মেয়র নতুন মেয়রের কাছে পাস অন করার আগেই সে মারা যায়। ফলে ধীরে ধীরে সকলেই এই বক্সের কথা ভুলে যায় এবং ঠিক সময় মতো 200 বছর পর এই বক্সটি খুলে যায়। কিন্তু সেই বক্সের মধ্যে কি রয়েছে সেটা দেখার মতো এখন কেউ ছিল না। বক্সটি খুলে যাওয়ার আরো অনেক বছর কেটে যায়, তারপর আমরা এম্বার সিটি দেখতে পাই। এই শহরটিতে বেশ কিছু নিয়মকানুন রয়েছে। শহরটিকে পরিচালনা করার পেছনে সকল মানুষেরই ভূমিকা রয়েছে, অর্থাৎ এই শহরের প্রতিটি মানুষ কোনো না কোনো কাজ করে। তবে এই শহরে কোন মানুষ কি কাজ করবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই এম্বার সিটিতে তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই, তাই প্রতিটি কাজ ম্যানুয়ালি অনেক কষ্ট করে করতে হয় এবং এই শহরে সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগও নেই, বরং এই শহরের বিভিন্ন স্থানে বড় বড় জেনারেটরের মাধ্যমে এই শহর পুরো আলোয় আলোকিত হয়। এখন যেহেতু এই শহরকে 200 বছরের জন্য বানানো হয়েছিল এবং 200 বছরেরও বেশি পার হয়ে গিয়েছে, তাই এখানকার সবকিছুই দিন দিন অকেজো হয়ে যাচ্ছে। এখানকার জেনারেটর গুলোও অনেক দুর্বল হয়ে গিয়েছে, যার ফলে শহরটিতে লোডশেডিং এর সমস্যা লেগেই থাকে। এই শহরে আমরা একজন ডুন নামের ছেলেকে দেখতে পাই। ডুনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে, যেন সে শহরের লোডশেডিং এর সমস্যাগুলো একেবারেই দূর করে দিতে পারে। আসলে তার বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিল, তাই তার বাবার সে স্বপ্ন পূরণ করছে। অন্যদিকে আমরা লিনা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার ইচ্ছে ছিল একজন মেসেঞ্জার হওয়া, অর্থাৎ শহরের সব খবরাখবর সে মানুষজনদের কাছে পৌঁছে দিবে। যেহেতু এই শহরে লটারির মাধ্যমে কাজ নির্ধারিত করা হয়, তাই আজ সেই কাঙ্ক্ষিত দিনটি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত লিনার ভাগ্যে পাইপ ওয়ার্কারের কাজ মেলে এবং ডোনের ভাগ্যে মেলে মেসেঞ্জারের কাজ, যার ফলে তাদের দুজনেরই খুব মন খারাপ হয়। এখন মেসেঞ্জার হওয়ার থেকে ভালো ডুন লিনার সঙ্গে কাজ এক্সচেঞ্জ করে নেয়, কারণ সে পাইপ ওয়ার্কার হলেও সে জেনারেটরের কাছে থাকতে পারবে। অন্যদিকে লিনাও এতে অনেক খুশি হয়, কারণ তার মেসেঞ্জার হওয়ার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। এরপর লিনা খুশি মন নিয়ে তার ঘরে গিয়ে তার দাদুকে এই খুশির খবরটি দেয়। তার দাদির অনেক বয়স হয়েছে, সেই সঙ্গে তার স্মৃতিশক্তিও অনেক দুর্বল হয়ে পড়েছে। সে তখন লিনাকে বলে, তোমার বাবার কথাটি তোমার সবসময় মনে রাখা উচিত। আসলে লিনার বাবা মারা যাওয়ার আগে লিনাকে বলে গিয়েছিল বাহিরে একটি আলাদা দুনিয়া আছে, আর একদিন আমাদের সবাইকেও সেই দুনিয়াতে চলে যেতে হবে। লিনের বাবা তাকে সেই বক্সটির ব্যাপারেও বলে, যেটার ভেতর বাহিরে যাওয়ার নকশা রয়েছে, কিন্তু লিনার কাছে এসব কথাগুলো সব মিথ্যা মনে হয়। এর পরের দিন আমরা দেখতে পাই লিন একটা মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছায়। তখন তারা সেখানে একজন পাগল লোককে দেখতে পায়। সেই পাগলটি সবাইকে চিৎকার করে বলছিল শহরের অন্ধকার জায়গাটিতে যেখানে সবার যাওয়া নিষেধ ছিল, সেখানে সে একটি বড় ক্রিয়েচার দেখেছে, কিন্তু তার কথায় কেউই বিশ্বাস করে না। এরপর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর লিন এসে দেখে সেখানে একটি ক্রিয়েচারের শিং পড়ে রয়েছিল, যেই ব্যাপারে সেই লোকটি একটু আগে বলেছিল, অর্থাৎ লিনের এখন সেই ক্রিয়েচারের উপর বিশ্বাস হয়েছে। অন্যদিকে আমরা ডুনকে দেখতে পাই যে তার কাজে পৌঁছায়। সেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল, যে কিনা খুবই কঠোর ছিল। ডুন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহর ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে, কারণ শহরের পাইপলাইনগুলোতেও প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে এবং সেই সমস্যার সমাধানের জন্য যে প্রয়োজনীয় সরঞ্জামের দরকার সেগুলোর কোনো কিছুই এই শহরে নেই। শহরের পাইপলাইন এবং জেনারেটর ঠিক করতে গিয়ে এখন পর্যন্ত অনেক মানুষই মারা গিয়েছে, কিন্তু এতে তাদের কোনো উন্নতি ঘটেনি। তাদের শহরের এই ভয়াবহ অবস্থা সম্পর্কে কেউই জানে না। মার্টিন ডুনকে বলে এই সিটি প্রায় ধ্বংসের দিকে, এখানে আমরা চাইলেও এখন কিছুই করতে পারবো না। আমরা শহরটির উন্নয়নের জন্য তো চেষ্টা করেছি, কিন্তু উন্নয়নের জন্য পর্যাপ্ত সরঞ্জাম আমাদের কাছে নেই, তাই এখন শুধু আমরা অপেক্ষা করতে পারি, অর্থাৎ আমরা সেই দিনটি
দিনটির অপেক্ষা করছি যেই দিন এই পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে। যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে তাই সেখানকার সকল কর্মচারী হাল ছেড়ে দিয়েছে। এখন আর তারা এই শহরটি নিয়ে চিন্তা করে না। কিন্তু ডন এই ব্যাপারটা কোনো মতেই মেনে নিতে পারছে না। সে এই শহরের মানুষজনদের কথা চিন্তা করে সে শহরের সমস্ত পাইপলাইন গুলো ঠিক করার চিন্তা ভাবনা করে। তাই সে চালাকি করে মার্টিনের পকেট থেকে এম্বার সিটির ম্যাপটি চুরি করে নেয়। এরপর সে ম্যাপটির সাহায্যে সামনে যেতে শুরু করে। সে দেখতে পায় এই পুরো শহরে অনেক বড় বড় এবং লম্বা লম্বা পাইপ ছিল। শহরের কেউই জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয়। ডন চলতে চলতে একটি রুমের দরজার সামনে গিয়ে পৌঁছায় যেখানে লেখা ছিল 351 নম্বর রুম। কিন্তু অদ্ভুত ব্যাপার, ম্যাপের মধ্যে এই রুম সম্পর্কে কিছুই লেখা ছিল না। ডুন তখন কৌতূহলবশত দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে ডুন একটি টানেল দেখতে পায় এবং সেই টানেলটি পুরো অন্ধকার ছিল। সেখানে অনেক বেশি অন্ধকার দেখতে পেয়ে ডুন অন্য রাস্তায় চলে যায়। ডুন সেই রাস্তাটি দিয়ে হাঁটার সময় উপর থেকে একটি দড়ি দেখতে পায়। সে তখন দড়িটি বেয়ে উপরে ওঠে এবং সে উঠে যা দেখতে পায় এটা হচ্ছে তাদের শহরের স্টোর। তবে স্টোর রুমগুলোতে খাবার প্রায় শেষ হয়ে এসেছে, যেটা দেখে ডুন খুব দুঃখ পায়। আর তখনই সেখানে একটি গার্ড চলে আসে এবং সে তাকে সেখান থেকে বের করে দেয়। আর তখনই তাদের শহরে লোডশেডিং হয়। যদিও জেনারেটরটি তখন ঠিক করে ফেলা হয় কিন্তু তারা সবাই বুঝতে পারে জেনারেটরটি অনেক দুর্বল হয়ে গিয়েছে। শীঘ্রই এই শহর পুরো অন্ধকার হয়ে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির কাছে দেখা করতে যায়। তখন তার দাদি তাকে কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু সে তখন ভালোভাবে কিছুই বলতে পারছে না। তখন লিনা কিছুটা বুঝতে পারে তার দাদি বলছে তাদের বাড়িতে একটা বক্স রয়েছে যেটা কিনা তাদের কাজে আসবে। আসলে লিনার বংশধর একজন এই শহরের 7 নং মেয়র ছিল, যার হঠাৎ মৃত্যুতে সে আর সেই বক্সটি পরবর্তী মেয়রকে দিতে পারেনি। লিনা সেই বাড়িতেই বক্সটি খুঁজতে থাকে এবং সে সেই বক্সটি খুঁজে পায়। এখন লিনা এটা বুঝতে পারে না সে এই বক্সটির সাহায্যে কি করবে। এমনকি লিনার দাদি যে অনেক বৃদ্ধ ছিল সেও কিছু মনে করতে পারছে না। এরপর আমরা দেখতে পাই লিনার কাছে একটি মেসেজ পৌঁছে দেওয়ার কাজ আসে আর সেই মেসেজটি তাকে মেয়রের কাছে পৌঁছাতে হবে। এখন লিনা তার মেসেজটি নিয়ে মেয়রের কাছে পৌঁছে যায়। লিনা তখন সেখানে পুরনো সব মেয়রদের ছবি দেখতে পায়। সেই মেয়রগুলো কোনো এক সময় এই শহরেরই মেয়র ছিল। এরপর লিনা তাদের বংশের একজন মেয়রকে দেখতে পায় যার হাতে কিনা সেই বক্সটি ছিল। এই বক্সটি সে কিছুক্ষণ আগে তাদের ঘরে খুঁজে পেয়েছে। এরপর লিনা মেসেজ পাঠানোর জন্য বর্তমান মেয়রের কাছে আসে। লিনা সেখানে লক্ষ্য করে মেয়র তাকে দেখে কিছু একটা ডয়ারে লুকানোর চেষ্টা করছে। যাই হোক, মেয়রকে মেসেজ দেওয়ার পরে লুনা সরাসরি চলে যায় ডনের কাছে। লুনা এরপর ক্রিয়েচারের অংশটি ডনের সাথে শেয়ার করে। এখানে আমরা জানতে পারি লুনা ও ডনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, তাই তারা একে অপরের সঙ্গে সবকিছুই শেয়ার করে। ডুন তখন ক্রিয়েচারের শরীরের অংশটি দেখে বলে এটা তো গুবরে পোকার শরীরের অংশ, কিন্তু গুবরে পোকা এত বড় কিভাবে হতে পারে। ডুন তখন এই ব্যাপারে তার বাবার কাছে জিজ্ঞেস করে। তার বাবার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। তার বাবা তখন তাকে এইসব জিনিসের চক্করে পড়তে নিষেধ করে। অন্যদিকে দেখা যায় শহরের সবাই টেনশনে ছিল কারণ শহরের সব খাবার, ওষুধ এগুলো শর্ট পড়তে শুরু করেছে। অন্যদিকে দেখা যায় লিনা সেই বক্সের ব্যাপারে বোঝার চেষ্টা করে এবং লিনা সেই বক্সের ব্যাপারে ডুনকে বলে। এরপর তারা সেই বক্সের ভিতরে একটি চিহ্ন দেখতে পায়। এমনকি সেই বক্সটির ভিতরে টুকরো টুকরো কিছু কাগজ পড়েছিল। কাগজটিতে কিছু একটা লেখা ছিল। এমন সময় তারা একটি কাচের টুকরো পায়। এরপরে তারা টুকরো টুকরো হয়ে যাওয়া সেই কাগজগুলোকে একত্রিতভাবে জোড়া লাগিয়ে দেখতে পারে সেখানে এম্বার সিটি থেকে বের হওয়ার সমস্ত ইনফরমেশনই দেওয়া রয়েছে। অর্থাৎ এটা হলো এম্বার সিটি থেকে বের হওয়ার একটি রাস্তা যেটা কিনা একটা টানেলের মাধ্যমে শুরু হয় এবং সেখানে থাকা কাগজের মধ্যে 351 নম্বর রুমের কথাও বলা হয়েছে। তাই লিনা আর ডুন তখন 351 নম্বর রুমের কাছে তারা চলে যায়। এরপর তারা সেখানে একজন ল্যাংড়া মানুষকে পালিয়ে যেতে দেখে। এরপর তারা সেখানে কিছু খাবারের প্যাকেট দেখতে পায় যেগুলো কিনা সেখানে অনেক দামি খাবার ছিল। এই খাবারগুলো তাদের শহর থেকে অনেকদিন আগেই ফুরিয়ে গিয়েছিল। তাই তাদের মনে তখন প্রশ্ন জাগে তাদের শহরে তো কম দামি খাবারই ঠিকমতো পাওয়া যায় না, তাহলে এত দামি খাবার কিভাবে এখানে এলো। এরপর দেখা যায় ওইখানে সেই বিশাল ক্রিয়েচারটি চলে আসে। তাই তারা দুজনে পালিয়ে স্টোরের মধ্যে চলে যায়। তখনই লিনা দেখে ডুন যে হেলমেটটি পরেছিল সেটা তার বাবার ছিল, কারণ সেখানে হেলমেটটিতে তার বাবার নাম লেখা ছিল। তাই লিনা এরপর তার আন্টির কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তার আন্টি তখন তার বাবার ব্যাপারে একটি সিক্রেট বলে দেয় যেটা এতদিন সে জানতো না। তোমার বাবার অনেক শখ ছিল এই শহর থেকে বের হওয়ার এবং তিনি বিশ্বাস করতেন এই শহরের বাহিরেও একটি দুনিয়া আছে। তাই লিনার বাবা সবসময় সেই জায়গাটিরই খোঁজ করত। তাই লিনার বাবা সেই জায়গাটি খুঁজতে গিয়েই পানিতে ডুবে মারা যায় এবং সে এই কথাগুলো শোনার পর লিনা দ্রুত তার বাড়ির দিকে ফিরছিল। কিন্তু তখন সে লুফারকে দেখতে পায় যে কিনা এই পুরো শহরের গার্ডের দায়িত্ব পালন করে। তখন লুফারকে দেখে সে বুঝতে পারে সেই টানেল
টানেলের মধ্যে ল্যাংড়ানো লোকটি লুফারি ছিল। এখন লিনার মনে অনেক বেশি সন্দেহ জাগে, তাই সে দ্রুত ডনকে নিয়ে সেই জায়গায় আবার চলে যায়। তখন তারা দুজন টানেলের মধ্যে ঢুকে দেখতে পায় এই শহরের মেয়র লুফারের সাহায্যে অনেক খাবার সংরক্ষণ করে রেখেছে। এখানে শুধু তারা নিজেদের স্বার্থের জন্য বাকি সবাইকে বোকা বানিয়েছে। তখনই তারা সেখানে কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর তারা দুজনে মিলে লিনার বাড়িতে চলে আসে এবং সেখানে একটি পুরনো রেডিও দেখতে পায়, যেখানে ডুন তার বাবার আওয়াজও শুনতে পায় এবং সে বুঝতে পারে লিনার বাবার সঙ্গে তার বাবারও এখান থেকে বের হওয়ার মিশন ছিল। এরপর ডুন তার বাবার কাছে চলে যায় এবং বলে, আমি জানি লিনার বাবার সঙ্গে আপনিও সেই মিশনে ছিলেন, আপনারা এখান থেকে বের হতে চেয়েছিলেন, আমাদের সেই অনুসন্ধান আবারও করা উচিত। কিন্তু তার বাবা চায় না সে আবার এই মিশনে নামুক, কারণ এই মিশনের কারণে লিনার বাবার মৃত্যু হয়েছিল। অন্যদিকে লিনা মেয়রের স্বার্থপরতার কথা সবাইকে বলে দিতে চেয়েছিল, কিন্তু মেয়রের লোকগুলোও মেয়রের সঙ্গে মিলে রয়েছে, তাই তারা লিনাকে ধরে মেয়রের কাছে নিয়ে যায়। এরপর লিনা তখন দেখে মেয়রের হাতে একটি ব্যাজ রয়েছে, যেখানে সেই কাচের টুকরোটির মধ্যে একটি চিহ্ন রয়েছে। আর ঠিক তখনই সেখানে লোডশেডিং হয়ে যায়, আর ঠিক এই সুযোগটি কাজে লাগিয়ে লিনা তার গলা থেকে সেই ব্যাসলেটটি নিয়ে যায়। এরপর যখন তারা মেয়রের ব্যাচের সঙ্গে সেই কাচের টুকরোটি মিলিয়ে দেয়, সেখানে একটি তখন কমপ্লিট চিহ্ন দেখা যায়, যেই চিহ্নটা সেখানে থাকা জেনারেটর রুমের দরজায়ও দেখা যায়। এটা দেখে তারা বুঝতে পারে এটা হয়তো সেই জেনারেটর রুমের চাবি। অন্যদিকে দেখা যায় শহরের মেয়র লুনা এবং ডুনকে ক্রিমিনাল হিসাবে ঘোষণা করে দেয় এবং বলে যে তাদের দুজনকে ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তখন লিনা লুকিয়ে এসে তার ছোট বোনকে নিয়ে তারা সবাই জেনারেটর রুমের দিকে চলে যায়, কিন্তু দুজন অনেক চেষ্টা করার পরেও তারা জেনারেটর রুমটির লক খুলতে পারে না। তখন লিনা ম্যাপটিকে চেক করে বুঝতে পারে জেনারেটরের কিছু চিহ্নের সাথে ম্যাপটির হুবহু মিল রয়েছে। তারা তখন ম্যাপটিতে দেওয়া ক্লু অনুযায়ী জেনারেটরের পাশ থেকে একটি আলমারি টেনে দেয়। তখন তারা ভেতরে একটি রাস্তা দেখতে পায় এবং সেখানে আরো অনেকগুলো আলমারি রাখা রয়েছে। এরপর তারা পরের ক্লু অনুযায়ী জাহাজের মতো একটি স্ট্রাইং দেখে সেটাকে ঘুরিয়ে দেয়। এরপর সেটাকে ঘোরানোর সঙ্গে সঙ্গে সেখানে থাকা একটি সিক্রেট চেম্বার ওপেন হয় এবং সেটার ভিতরে একটি অটোমেটিক আলমারি চলে যায়। এরপর তারাও যখন সেই চেম্বারটির ভিতর ঢুকে যায়, তখন তারা দেখতে পারে এই চেম্বারের মধ্যে বিশাল একটি নদী দেখা যাচ্ছে এবং এতক্ষণ তারা যেটাকে আলমারি ভেবেছিল সেটা আসলে কোনো আলমারি ছিল না, একটা নৌকা ছিল, যেই নৌকাটি এখান থেকে বের হওয়ার জন্যই বানানো হয়েছিল। তারা তখন সেখানে দেখতে পায় সেই নৌকাটি পানির মধ্যে দিয়ে ভাসতে ভাসতে একটি রোলারের মধ্যে গিয়ে চুরমার হয়ে যায় এবং তখনই তারা বুঝতে পারে এই রোলারের মাধ্যমে লিনার বাবা মারা গিয়েছিল। এখন তারা যদি এই নৌকার সাহায্যে এখান থেকে বের হতে চায়, তাহলে এখানে থাকা পানির লেভেল বেশি হতে হবে, যেন তারা রোলারের নিচ থেকে নয় বরং রোলারের উপর থেকে যেতে পারে। এরপর তারা পরের ইনস্ট্রাকশন গুলো পড়তে থাকে, যেখানে কন্ট্রোল রুমের কথা উল্লেখ ছিল। এরপর তারা দ্রুত সেই কন্ট্রোল রুমের কাছে যায় এবং সেখানে তারা সেই কি হোল্ডার দেখতে পায়, যেটা সেই মেয়রের ব্যাস এবং তাদের কাছে থাকা সেই কাচের টুকরোটি দিয়ে তৈরি করেছিল, অর্থাৎ এটাই সেই কন্ট্রোল রুমের চাবি। এরপর তারা সেই চাবিটি দিয়ে কন্ট্রোল রুমের মধ্যে প্রবেশ করে। এরপর তারা সেখানে দেখতে পারে বাহিরে যত মেকানিজম আছে সেটা এখান থেকেই সব কন্ট্রোল করা যায়। এরপর তারা পরের ইনস্ট্রাকশনটি ফলো করে সেখানে থাকা একটি সুইচ অন করে দেয়। তখন বাহিরে যে বড় রোলারটি ছিল সেটা তখন উল্টো ঘুরতে শুরু করে, যার ফলে পানির লেভেল দ্রুত গতিতে বেড়ে যেতে শুরু করে। কিন্তু তখন রোলারটি চলতে চলতে হঠাৎ থেমে যায়। এর সাথে তারা যখন সেই সুইচটি অন করেছিল, পুরো শহরের তখন ইলেকট্রিসিটির পাওয়ার বেড়ে যায় এবং সেখানে থাকা সমস্ত বাল্বগুলো ফেটে যেতে শুরু করে। এর সাথে তাদের শহরটিতেও এখন অনেক পানি প্রবেশ করতে থাকে। এই দৃশ্য দেখে মেয়র তখন ভাবে আজই হয়তো তাদের শহর পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই জন্য সে ভয় পেয়ে সে দ্রুত সেই খাবার রুমে গিয়ে প্রবেশ করে। তখন সে সেখানে দেখতে পারে সেই অদ্ভুত ক্রিয়েচারটি চলে এসেছে এবং মেয়রকে সাথে সাথে সেখানে খেয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় ডুনের কাছে মার্টিনও চলে এসেছিল এবং তারা দুজনে মিলে সেটিকে ঠিক করার চেষ্টা করছিল। সে মেশিনটিকে তো কন্ট্রোলে আনতে পারে, কিন্তু সে এমন ভাবে কন্ট্রোলে আনে সে মেশিনটিকে যতক্ষণ ধরে থাকে ততক্ষণ অবধি পানির স্রোতটি বন্ধ থাকে। অনেক সময় চলে যাওয়ার পর মার্টিনের শরীরে আর শক্তি থাকে না, তাই তখন পানির লেভেল আস্তে আস্তে করে বাড়তে থাকে। পরিস্থিতি এমন ভয়ঙ্কর দেখে ডুন তখন লুনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, এমনকি সে মার্টিনকেও তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু তখন সেই মার্টিন তাদের কথায় রাজি হয় না। এরপর তারা তিনজন সেই নৌকায় চড়ে বসে এবং সেখানে যখন একটি পানির বড় স্রোত আসে তখন তারা নৌকার মাধ্যমে এই জায়গাটি পার করে ফেলে। তারা তখন নৌকায় চড়ে যেতে যেতে অদ্ভুত কিছু জায়গা পার করছিল। এরপর তারা টানেলের মধ্যে দিয়ে বিশাল একটি স্লাইডে গিয়ে পৌঁছায় এবং তারা সেই স্লাইডের মাধ্যমে নিচে চলে আসে। তখন তারা দেখতে পায় তারা এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে দূর থেকে একটি আলো দেখা যাচ্ছে এবং সেই আলোর কাছে পৌঁছানোর জন্য লম্বা একটি সিঁড়ি রয়েছে। আর এই সিঁড়িকে পার করে তারা সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু
সেখানে তারা সবকিছুই অন্ধকার দেখতে পায় আর তারা তখন বুঝতে পারে এই জায়গাটি লাইফলেস এবং তারা ভাবতে থাকে নতুন জায়গা সন্ধান করে তারা অনেক বড় ভুল করেছে। কিন্তু ঠিক কিছুক্ষণ পরই আকাশে সূর্য ওঠে এবং তারা সেখানে দেখতে পায় চারপাশে সবুজ গাছপালা। আসলে 200 বছরের মধ্যে পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে আর এরা তখন বুঝতে পারে তারা অবশেষে পৃথিবীতে পৌঁছে গিয়েছে। তারা তখন এই পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করতে থাকে আর ঠিক তখনই তাদের উপরে একটি পাখি দেখতে পায়। পাখিটির পিছু নিয়ে তারা একটু সামনে এগোতেই তারা একটি গভীর গর্ত দেখতে পায় এবং তারা সেই গর্ত দিয়ে পুরো এম্বার সিটিকে দেখতে পাচ্ছিল। এরপর তারা তাদের লেখা একটি চিঠি পাথরের সঙ্গে বেঁধে সেই গর্তের মাধ্যমে এম্বার সিটিতে পাঠিয়ে দেয়, যাতে করে এম্বার সিটিতে থাকা মানুষগুলো এই নতুন পৃথিবী সম্পর্কে জানতে পারে এবং চিঠিতে দেওয়া সেই ম্যাপের মাধ্যমে তারা যেন এই পৃথিবীতে সবাই চলে আসতে পারে। এরপর দেখা যায় সৌভাগ্যক্রমে ডুনের বাবা সেই চিঠিটি কুড়িয়ে পায়, যার ফলে সে বুঝতে পারে পৃথিবীতে ডুন আর লিনা পৌঁছে গিয়েছে। অর্থাৎ এম্বার সিটির সমস্ত লোক যারা কিনা 200 বছর ধরে এই সিটিতে বসবাস করছে তারাও এখন সবাই বাহিরে বের হয়ে আসবে। আর এখানেই এই সুন্দর মুভিটির সমাপ্তি ঘটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।